অমর নামক দিন দরিদ্র দাহক শ্মশানের লাশ পুড়িয়ে নিজের জীবিকা ও তার পরিবারের জীবিকা অর্জন করে। বন্ধুরা, দাহক মানে হচ্ছে যে ব্যক্তি শ্মশানের মৃত ব্যক্তিদের লাশ পোড়ায় এবং যাদের সমাজে ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। অমর নামক ব্যক্তিটি তার সারা জীবনে এই কর্মই করে যায় এবং 14 বছরের অমিতকে রেখে সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে। অমিত তার ছেলে। এখন অমিত 19 বছরের যুবকে পরিণত হয়েছে। পড়াশোনা তেমন একটা করেনি সে। বাল্য বয়সে পিতৃহারা হয়ে এবং সংসারের টানাটানিতে বাধ্য হয়ে সেও তার বাবার দেখানো পথটা অনুসরণ করে। সেও একজন তার বাবার মতো দাহকে পরিণত হয়। সে এই কাজটিকে তার নিজের ধর্ম ও কর্ম মেনে নিয়েছিল। অমিত যখন ছোট ছিল তখন থেকেই সে গ্রামের একটি মেয়েকে ভালোবাসতো এবং সেই মেয়েটিও তাকে খুব ভালোবাসতো এবং সেই মেয়েটি রোজ অমিতের জন্য খাবার নিয়ে আসতো সেখানে এবং তারা দুজনে মিলে শ্মশানের ধারে গল্প করত। এইভাবে কয়েক বছর কেটে যায়। তারপর হঠাৎ একদিন অমিত আর পূর্বাকে গ্রামের কয়েকজন লোক সেখানে বসে গল্প করতে দেখে নেয় এবং গ্রামের লোকজন সেটাকে ভালো চোখে নেয় না এবং এই ঘটনাটা পূর্বার বাবা রামনারায়ণকে গিয়ে বলে। রামনারায়ণ বাবু, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো কি কথা? না, দেখলাম আপনার মেয়েকে শ্মশানের ধারে বসে একটা ছেলের সাথে গল্প করছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে এই গ্রামের দাহ। জিনিসটা দেখে আমাদের ভালো লাগলো না, তাই আপনাকে জানাতে আসলাম। কি? আমার মেয়ের এত বড় আস্পর্ধা? অবশেষে গ্রামের একদম তুচ্ছ দাহকের সাথে বসে গল্প করছে। এত বড় আস্পর্ধা! আজ আসুক বাড়িতেও। এই ঘটনার কিছুক্ষণ পর পূর্বা বাড়িতে আসে। বাড়িতে আসার পর পূর্বাকে তার বাবা জিজ্ঞেস করেন, কোথায় গিয়েছিলি তুই? পূর্বা তার বাবার এরকম গম্ভীর গলার আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং সে মিথ্যা কথা বলে ফেলে। না বাবা, আমি একটা বান্ধবীর বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তখন তার বাবা আরো ক্রুদ্ধ হয়ে যান এবং তিনি বলে ওঠেন, আমি জানি তুই কোথায় গিয়েছিলি। আমাকে তুই সত্যি কথা বল, কোথায় গিয়েছিলি? তার বাবার কথায় ভয় পেয়ে এবার সে সব সত্যি কথাটা বলে দেয়। সে বলে যে অমিত নামের সেই দাহক ছেলেটাকে সে ভালোবাসে এবং তাকে সে বিয়ে করতে চায়। পূর্বার মুখে এইসব কথা শুনে রামনারায়ণ বাবুর রাগ একেবারে চরমে উঠে যায়। কে বললি তুই? ভালোবাসা না ছাই? কি আছে ওই ফকির দাহকের কাছে? না আছে টাকা পয়সা, আর না আছে মাথা গুজারটাই। ঠিক মতো তোকে খাওয়াতেও পড়াতে পারবে না। বলে যা সেই অমিতকে। আর আজকের পর থেকে তোর বাড়ি থেকে বের হওয়া বন্ধ। আজ থেকে তুই ঘরেই থাকবি। পূর্বা তার বাবার এইসব কথা শুনে প্রচন্ড মন খারাপ হয় এবং সে কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে যায়। ওদিকে রামনারায়ণ বাবু পূর্বার সমস্ত লেখাপড়া বন্ধ করে দেন। এইভাবে কয়েকদিন কেটে যায়। পূর্বার এবার ঘর থেকে বার হওয়াও নিষিদ্ধ। অবশেষে পূর্বা কোনো রাস্তা না পেয়ে একটা চিঠি লেখে এবং তার একটা ছোট্ট বোন দিয়ে সে অমিতের কাছে সেই চিঠিটা পাঠায়। চিঠিতে লেখা ছিল, বাবা আমাদের সমস্ত সম্পর্ক জেনে গেছেন এবং বাবা আমাকে বাড়ির বাইরে যেতে নিষিদ্ধ করেছেন। আমি আর এইভাবে থাকতে পারছি না। তুমি আমাকে যে কোনো মুহূর্তে হোক না কেন এখান থেকে নিয়ে যাও। চিঠিতে আরও লেখা ছিল,
আজ রাত্রি ঠিক 9টার সময় তুমি আমাদের বাড়ির পেছনের ডালিম গাছের তলায় এসে দাঁড়াবে। আমি জানালা দিয়ে সেই ডালিম গাছের তলায় পৌঁছাবো এবং সেখান থেকে আমরা দুজন পালিয়ে যাব। চিঠিতে দেওয়া সময় অনুযায়ী অমিত সেই ডালিম গাছের তলায় রাত্রি 9টার সময় পৌঁছে যায় এবং পূর্বাও সে জানালার পথ দিয়ে সেই ডালিম গাছের তলায় পৌঁছায় এবং দুজনে মিলিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালবেলা পূর্বাকে তার রুমে না পেয়ে তার বাবা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান এবং জুড়ে জুড়ে চিৎকার করে বলতে থাকেন, এত বোঝানোর পরও সেই মেয়েটা আমার কথা বুঝতে পারলো না, অবশেষে সেই দাহক ছেলেটার সাথে পালিয়ে গেল। তোমরা সবাই আজ থেকে শুনে রাখো, পূর্বার সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখবে না। সে আজ থেকে আমাদের কাছে মরে গেছে, সবাই কান খুলে শুনে রাখবে। আর যে তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে তাকেও আমার বাড়িতে এক করতে হবে। এবং রাগের বশে তিনি একজন পুরোহিত মশাইকে ডেকে আনেন এবং জীবিত মেয়ের শ্রাদ্ধ শান্তি করে তিনি সেই মেয়েকে ত্যাগ করেন। অন্যদিকে প্রেমের পূর্ণতা পেয়ে তারা দুজন খুবই খুশি। তারা দুজন এবার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছে। খুব খুশিতে তাদের জীবন কাটছিল। অমিত রোজ সকালবেলা কাজের জন্য বেরিয়ে যেত আর সন্ধ্যাবেলা সে বাড়ি ফিরে আসতো। তারপর তারা দুজন একসাথেই বসে খাওয়া দাওয়া করত। এইভাবেই তাদের জীবন কাটছিল। তবে অমিত আর পূর্বা কখনো কল্পনাও করতে পারেনি যে খুব শীঘ্রই তাদের দাম্পত্য জীবনে এক অভিশাপ নামতে চলেছে। রোজ দিনের মতো অমিত শ্মশানে তার নিজকর্মে চলে যায়। সেদিনও সে গিয়েছিল। তবে সেদিন শ্মশানে যে লাশটা এসেছিল তা দেখে অমিত অবাক। 4 জন লোক একটা লাশকে তার খাট শুদ্ধ শ্মশানে নিয়ে এসেছিল দাহ করতে। দাদা, উনি আমার কাকা। 3 ঘন্টা আগে উনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। দয়া করে উনার শেষ কাজটা আপনি সম্পূর্ণ করে দিন। এর বদলে আপনার যা পারিশ্রমিক চাই তা আমরা দেব। তখন অমিত বলে ওঠে, ঠিক আছে, এটা আমার কর্ম। তবে আপনারা উনাকে এত বড় খাটে শুইয়ে আনলেন কেন? তখন সেই ব্যক্তিটি বলল, আসলে আমার কাকার এই খাটটা খুব শখের ছিল। উনি মরার আগ মুহূর্তে উনার খাটের দাবি ছাড়েননি। তিনি বলে গেছেন খাটটা যাতে ওনার সাথে দেওয়া হয়, তাই আমরা ওনাকে এই খাটে করেই নিয়ে এসেছি। দাদা, দয়া করে ওনার সাথে ওনার খাটটা দিয়ে দেবেন। তখন অমিত বলল, ঠিক আছে। তবে অমিতের মনে চলছিল অন্য এক ফন্দি। সেগুনের তৈরি করা সাজসম্পূর্ণ খাটটা দেখে অমিতের মনে প্রচন্ড লোভ হয়। আমার বাবার জন্মেও এরকম খাট দেখিনি, আর এরা বলছে এত বহুমূল্যের খাটটা লাশের সাথে পুড়িয়ে ফেলতে। না, তা হতে পারে না। আমাকে কোনো একটা ফন্দি আঁটতেই হবে। তারপর অমিত সেই লোকগুলোকে একটা মিথ্যা অজুহাত দেখিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। দাদারা, আপনারা সবাই এখান থেকে চলে যান, কারণ আপন মানুষের দেহটা এইভাবে পুড়তে দেখলে আপনাদেরই অনেক কষ্ট হবে। আপনারা এখান থেকে চলে যান আর আমার পারিশ্রমিকটা আপনারা দিয়ে যান। তখন সেই লোকগুলো বলল, আপনার পারিশ্রমিক কত? তখন অমিত বলল, আমার পারিশ্রমিক 50 টাকা। তার কথা মতো সেই লোকগুলো তার পারিশ্রমিক দিয়ে এখান থেকে চলে যায়। অমিত সেই মৃতদেহটা পোড়াতে শুরু করে। তবে সে খাটটাকে পুড়ায়নি। সে এই খাটটাকে টানতে টানতে একটা পাশে নিয়ে লুকিয়ে রাখে। পুড়াবো না ছাই, সব কটা পাগল হয়ে গেছে।
আজ আমার গিন্নি অনেক খুশি হতে চলেছে। অবশেষে সে লাশটাকে পুড়ায়। তবে অন্য দিনের তুলনায় লাশটাকে পোড়াতে আজ একটু বেশি সময় লেগে গেছে, কাছাকাছি 5 ঘন্টা। রাত্রি তখন প্রায় 7টা। সবার চোখ আড়াল করে সে কোনো মতে টানতে টানতে সেই খাটটা তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর তার স্ত্রী খাটটি থেকে চমকে যান। তার স্ত্রী এই বিষয়ে জিজ্ঞেস করলে সে সমস্ত ঘটনা খুলে বলে। তখন তার স্ত্রী বলে ওঠে, এটা তুমি ঠিক করোনি। কেন আনলে সেই মৃত ব্যক্তির শেষের জিনিসটা? তার সাথেই দেওয়া উচিত ছিল তোমার। স্ত্রীর এরকম কথা শুনে অমিত কিছুটা রাগের সুরে বলে ওঠে, কি বলছো এটা? আমার বাবার জন্মেও এই ধরনের খাট দেখিনি, আর তুমি এইসব কি বলছো? তোমার ইচ্ছে না হলে তুমি শুবে না। নাও এবার ধরো, দুজনে ধরে খাটটা ঘরে নেই। খাটটা ঘরে নিয়ে তারা দুজন রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে সেই খাটে উঠে। অমিত মনের আনন্দে বলে ওঠে, আহা, কত আনন্দ, কত সুখ এই ধরনের খাটে শুয়ে। হে ঈশ্বর, তুমি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছ। তারপর তারা স্বামী স্ত্রী সেই খাটে শুয়ে যায়। মধ্যরাত্রিতে হঠাৎ অমিতের স্ত্রীর ঘুম ভাঙে। অবশ্য তার ঘুম ভাঙার একটা কারণও ছিল। সে অনুভব করছিল এই খাটটা ধরে কেউ যেন প্রচণ্ডভাবে দুলাচ্ছে, এবং সে প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় এবং তার স্বামীকে ডেকে ঘুম থেকে তুলে। শুনো শুনো, এই খাটটা প্রচন্ড ভাবে নড়ছে। এটা কেন এইভাবে নড়ছে? তার স্ত্রীর এরকম কথা শুনে ঘুম ঘুম চোখে অমিত বলে ওঠে, একটা রাত্র কমপক্ষে শান্তিতে ঘুমাতে দাও আমাকে। কোথায় তো কিছু নড়ছে না। ঘুমিয়ে পড়ো, কাল সকালবেলা আমাকে আবার বেরোতে হবে। তার স্বামীর এইরূপ কথা শুনে তার স্ত্রী এটা তার মনের ভ্রম ভেবে উড়িয়ে দেয়। হয়তো সত্যি এটা তার মনের ভ্রম। তারপর সেও আবার শুয়ে পড়ে। রাত্র তখন 3:18। আবারও সেই একই ধরনের দুলানি শুরু হয় খাটটির মধ্যে। তবে এই দুলানির সাক্ষী এবার পূর্বা একা নয়, অমিতও আছে সাথে। তারা দুজন এবার ভয়ে লাফিয়ে পড়ে সেই খাট থেকে। এবার খাটটি ভয়ঙ্করভাবে দুলতে শুরু করেছে নিজে থেকে। এই দেখে তারা দুজন ভয় পেয়ে যায়। ওদিকে অমিতের স্ত্রী ভয়ে কান্না করতে শুরু করে। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম জিনিসটা এখান থেকে সরিয়ে ফেলো। এটা মৃত ব্যক্তির খাট, এটা রাখা তোমার একদম উচিত হয়নি। এখন দেখো ঘরের ভিতরে কি সব কর্মকাণ্ড শুরু হয়েছে। অমির ভয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, কে কে তুই, কেন করছিস এইসব? কিন্তু সে তার প্রশ্নের কোনো পাল্টা উত্তর পায়নি। তবে ঘরের ভিতরেই এক জ্বলা পোড়া ভুটকা গন্ধে ভরে গেছে। হঠাৎ ঘরের ভিতরে গর্জন শুরু হয়। সেই গর্জনটা শুনে মনে হচ্ছে কেউ যেন প্রচণ্ড ক্ষিপ্ত আছে। হঠাৎ তাদের ঘরের ভিতরে ভেসে উঠে এক কণ্ঠস্বর, আমার প্রিয় খাটটা তুই আমার সাথে কেন দিলে না? আর তোরা কোন অধিকারে আমার এই কাঠে শুয়েছিস? এখন তোরা এই কাঠের অধিকারী হয়ে গেছিস। তবে এই কাঠের যারা অধিকারী হবে তাদের সবাইকে আমার মতন হতে হবে। তোদেরকেও আমার মতন মরতে হবে। তারপর সেই অর্ধজোলা চামড়া ফাটা সেই ভয়ঙ্কর লোকটা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। পরদিন লোকেরা দুটা দেহ সেই ঘরে দেখতে পায়। দেহগুলো ছিল অমিত আর তার স্ত্রী পূর্বা। 20 বছর পর চন্দরপুর মেলাতে সেই খাটটিকে আবারও দেখতে পাওয়া যায়।
সেই খাটটি 20 বছর পরও আবারও নতুনের মতো ঝকঝক করছে এবং সেই খাটটি থেকে একটা পরিবার তা কিনতে আগ্রহী হয়। এই গল্পটির পরবর্তী পর্ব পেতে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প শ্মশানের খাট। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।